নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। এবং আজকের দিনে আমরা বর্তমানে রাজ্য রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ কিছু প্রশ্ন উঠে আসছে। রাজ্য রাজনীতিতে এমন কিছু বিষয় নিয়ে আন্দোলন চলছে যেগুলো স্পষ্টীকরণ জনগণের সামনে তুলে ধরা অনেকটাই জরুরি, এবং সেই অনুযায়ী আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের একান্ত সাক্ষাৎকারের মাধ্যমে রাজ্যের এমন কিছু জনপ্রতিনিধিদের কাছে গিয়ে পৌঁছতে, যাদের মাধ্যমে আমরা সেই স্পষ্টীকরণগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। সেই অনুযায়ী আমরা আমাদের সাথে বর্তমানে পেয়ে গেছি, আমাদের সাথেই রয়েছেন মন্ত্রিসভার একজন সদস্য এবং বললেই চলে রাজ্যের মন্ত্রী, যিনি ট্রাইবাল ওয়েলফেয়ার এবং কোঅপারেশন এবং তার পাশাপাশি যদি আমরা বলি ওয়েলফেয়ার অফ মাইনরিটিসের যিনি মন্ত্রী রয়েছেন, তার সাথে আইপিএফটি দলের একমাত্র জনপ্রতিনিধি যিনি নাকি মন্ত্রিসভায় রয়েছেন। তাছাড়াও আমরা যদি বলি তিনি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক। আমাদের সাথে রয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াডিয়া। স্যার প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এ। স্যার প্রথমেই যে বিষয়টি জানতে চাইব, প্রথমত আপনি আপনার যে দপ্তরগুলো রয়েছে ওয়েলফেয়ার অফ মাইনরিটিস এবং তার পাশাপাশি ট্রাইবাল ওয়েলফেয়ার, এই দুটো বিভাগ বা এই দুটো দপ্তর বর্তমানে কি অবস্থায় রয়েছে রাজ্যে, সেটা জানতে চাইব। প্রথমে ধন্যবাদ জানাই নিউজ 8 ত্রিপুরার আপনার এই ইলেকট্রনিক মিডিয়া চ্যানেলকে এবং আপনার পুরা টিমটাকে এই 2024 নতুন বৎসরের শুভেচ্ছা। অনেক বৎসরের পরে আমরা বিভিন্ন সময়ে আমরা কথা বলার জন্য চেষ্টা করি আপনাদের চ্যানেলের মাধ্যমে, কিন্তু বিভিন্ন প্রোগ্রাম থাকার কারণে আমরা সময় দিতে পারিনি। যে আজকে আমরা অনেক বছরের পরে আমরা রাজ্যের সমস্ত বর্তমান পরিস্থিতি এবং দপ্তরের বিভিন্ন পরিকল্পনা কাজ সেগুলি আলোচনা করার জন্য আমরা সময় পেয়েছি। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আপনাদের পুরা টিমটাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এই ছোট্ট একটা সময়ে 2018 আমরা বিজেপি এবং আইপিএফটি নতুন সরকার গঠন করতে পেরেছি এবং বিগত 5 বছরের পরে 2023 বিধানসভা নির্বাচনে পুনরায় আমরা বিজেপি এবং আইপিএফটির জোটের মাধ্যমে আমরা এই ত্রিপুরার বিধানসভা নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। তার মধ্যে আমাদের দল 2018-তে আমরা 60টা বিধানসভা সিটের মধ্যে আমরা আইপিএফটি 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার মধ্যে 8টিতে আমরা বিজয় করতে পেরেছি বিজেপি এবং আইপিএফটির মনোনীত প্রার্থী হিসাবে। 5 বছরে আমরা খুব সুন্দরভাবে আমরা কাজকর্ম করেছি রাজ্যের মানুষের সেবা করার ক্ষেত্রে এবং ডাবল ইঞ্জিন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং প্রাক্তন এই রাজ্যের আমাদের 2018 বিধানসভা নির্বাচনের পরে প্রাক্তন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় নেতৃত্বে আমাদের দলে 2 জন মন্ত্রী সদস্য ছিলেন এবং 6 জন বিধায়ক ছিলেন। এই 5 বছরের পরে 2023 বিধানসভা নির্বাচনে আবার পুনরায় আমরা বিজেপির সঙ্গে আটাট হয়ে আমরা 60টা বিধানসভা সিটের মধ্যে 5টি বিধানসভাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং একটিতে আমরা বন্ধুত্ব প্রতিদ্বন্দ্বিতা। তার মধ্যে আমি একক এই 38 জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে আমি বিজয়ী হয়েছি। বিজেপি এবং আইপিএফটি দুনো পক্ষে সমর্থনে আমি পবিত্র বিধানসভায় একজন সদস্য হতে পেরেছি এবং তার মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বর্তমানে জনকল্যাণ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় নেতৃত্বে আমি একজন রাজ্য সরকারের মন্ত্রীর সদস্য হিসাবে আমি দায়িত্ব পেয়েছি। মাত্র 10 মাস আমরা অতিক্রান্ত হয়েছি কাজ করার সুযোগ। এই 10 মাসের ব্যবধানে বিশেষ করে আমাদের রাজ্য সরকারের সংখ্যালঘু দপ্তর এবং সমবায় দপ্তর
এবং বিশেষ করে আমাদের জনজাতি দপ্তরের মধ্যে একটা অন্যতম দপ্তর আমাদের এই রিয়াং জনজাতি গোষ্ঠী, আদিম জনজাতি গোষ্ঠী, সেই দপ্তর টিআরপি অ্যান্ড পিটিজি ডিপার্টমেন্ট, সেটাও আমি দেখছি। তো বিগত দিনে তুলনায় এই ডাবল ইঞ্জিন সরকারের আমরা বিভিন্ন রকমে আমাদের হাতে যে দপ্তরগুলি রয়েছে সেটাকে আমরা বিগত দিনে তুলনায় আমরা দায়িত্ব পাওয়ার পরে অনেক কিছু নতুন প্রকল্প বা নতুন পরিকল্পনা আমরা বিভিন্ন এলাকাতে পৌঁছে দিয়েছি এই ছোট্ট একটা সময়ে। যেমন সমবায় দপ্তর, সাব ডিভিশন ওয়াইজ অফিস ছিল না, এবং বিভিন্ন এলাকাতে সমবায় দপ্তরের মাধ্যমে যারা প্রাইভেট সমবায় সমিতি যারা রয়েছে তাদেরকেও আমরা আমাদের এই দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদের ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে লোন পাওয়ার ক্ষেত্রে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে লোন পাওয়ার ক্ষেত্রে আমাদের এই দপ্তরের মাধ্যমে আমরা এই ছোট্ট একটা সময়ে আমরা অনেক বিগত দিনের তুলনায় যদি করে আমরা অনেক করতে পেরেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে। তো বিশেষ করে এই যে জনজাতি কল্যাণ দপ্তরের একটা পার্ট হিসাবে এই টিআরপি অ্যান্ড পিটিজি আদিম জনজাতি গোষ্ঠীর জন্য প্রায় 40-45 বৎসরের পরে সেটা একটা ইতিহাস আমরা তৈরি করতে পেরেছি, এবং দেশের প্রধানমন্ত্রী ওনাকে আমি ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাদের একটা এই যে একটা 40-45 বৎসরের পরে প্রধানমন্ত্রী জনমন এই যে প্রকল্প উনি 22 তারিখ নভেম্বর ভগবান বিরসা মুন্ডাজির ওনার যে জন্মদিনে জনজাতি গৌরব দিবস হিসাবে উনি পালন করেছিলেন, শুভ উদ্বোধন করেছেন। তখনই প্রধানমন্ত্রী জনমন এই প্রকল্প উনি চালু করেছে। তো এই প্রধানমন্ত্রী জনমন প্রকল্প সেটা শুধু আমাদের রাজ্যের আদিম জনজাতি রিয়াং গোষ্ঠীদের জন্য নয়, দেশের প্রায় 75টা জনজাতি গোষ্ঠী রয়েছে একদম যারা নাকি এডুকেশনালি বা ডেভেলপমেন্ট সাইড তারা এত হারে মানে উন্নত হয়নি, তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে, তাদেরকে এই স্কিমের মাধ্যমে, এই দপ্তরের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা এবং ভাষা সেগুলি ক্ষেত্রে সরকারের সহযোগিতায় কাজ করার জন্য এই প্রকল্প, এই দপ্তর। তো এই বছরে আমি এই পদের দায়িত্ব পাওয়ার পরে আজকে 40-45 বছরের পরে বিগত বছরে শুধু বছরে 200-250 বিভিন্ন ঘর নির্মাণ করার সংখ্যা পেত এবং স্যাংশন পেত। এই বছরে প্রায় এখন পর্যন্ত আমরা প্রধানমন্ত্রী জনমন স্কিমের মাধ্যমে 60,976টি সংখ্যা আমরা স্যাংশন পেয়েছি, এবং ইতিমধ্যে তাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে এই মাসে, জানুয়ারি মাসে প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রায় 70,000 টাকা করে অলরেডি ট্রানজ্যাকশন হয়ে গেছে। এবং এই প্রধানমন্ত্রী জনমন স্কিমের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া যাবে, রাস্তাঘাট নির্মাণ করা যাবে, বিদ্যুৎ পৌঁছে দেওয়া যাবে, এবং স্বাস্থ্য এবং অঙ্গনওয়াড়ি সেন্টার এবং বিভিন্ন এলাকাতে যে এলাকাগুলি দুর্গম এলাকা সেই জায়গাতেও আমাদের মোবাইল ব্যাংকের মাধ্যমে সার্ভিস, হেলথ সার্ভিস বিভিন্ন প্রোভাইড করার ক্ষেত্রে সেগুলি আওতায় থাকবে, এবং মোবাইল টাওয়ার বসানো হবে বিভিন্ন এলাকাতে। আজকে দিনে দাঁড়িয়ে যে এলাকাতে তাদের বিগত দিনে দেখতাম যে জুম চাষিরা শুধু বন জঙ্গলে টঙ্গর বানিয়ে থাকতো, কোনো এক সময় কলা গাছ, কোনো এক সময় সেগুন পাতা দিয়ে তারা ঘরগুলি নির্মাণ করে থাকতো। আজকে তাদেরকে প্রত্যেকটা পরিবার তাদেরকে পাক্কা ঘর নির্মাণ করা প্রায় 2,35,000 স্যাংশনের মাধ্যমে প্রত্যেকটা পরিবারে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হবে। তো সেগুলি কাজ চলছে সেটাই। আর সংখ্যালঘু দপ্তরের বিগত দিনের তুলনায় আজকে আমরা সংখ্যালঘু দপ্তরের বিভিন্ন এলাকাতে সংখ্যালঘু দপ্তরের মাধ্যমে বিভিন্ন সংখ্যালঘু যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা পড়াশোনা করছেন, তাদেরকে আমাদের রাজ্য সরকারের স্কিমের মাধ্যমে এবং কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে সাহায্য করা, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করার ক্ষেত্রে বিগত দিনের তুলনায় আজকে আমি দায়িত্ব পাওয়ার পরে আমরা সেগুলি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা
ওনার নিকটে আমরা আবেদন করার পরে আমরা এই বছরে মোটামুটি প্রায় বিগত দিনের তুলনায় আমরা অনেক সংখ্যা আমরা এই বছরে বাড়িয়ে দেওয়ার একটা সক্ষম হয়েছি। তাই আগামী দিনে থাকবে এবং তাদেরকে হোস্টেল থাকার ব্যবস্থা এবং পড়াশোনা করার ব্যবস্থা। বিগত দিনে মাইনরিটি সম্প্রদায়রা শুধু ভোট ব্যাংক রাজনীতি করত বিগত সময়ে বিভিন্ন দল বিভিন্ন নেতৃত্বরা, তাদের অর্থনৈতিক বলুন বা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বলুন বা তাদের শিক্ষা ক্ষেত্রে বলুন, বিগত দিনে সেরকম কোনো উদ্যোগ ছিল না। আজকে আমাদের সরকার নতুন সরকার গঠন করার পরে 18 পরে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন সামাজিক সংগঠন তাদেরকে সবাইকে একসাথে নিয়ে চলা মানসিকতা আমাদের বর্তমান সরকার বিজেপি এবং আইপিএফটি মিলে কাজ করছে। তো সেইগুলি হচ্ছে, আগামী দিনে আরও হবে, সময়ের অপেক্ষা। এই একটা ছোট্ট সময়ে আমি যেহেতু দায়িত্ব পেয়েছি, আমরা সমস্ত কিছু দেখা এবং কেন্দ্র সরকারের সহযোগিতায় এবং কেন্দ্র সরকারের আমাদের এই দপ্তরে যিনি মন্ত্রী রয়েছেন তাদের সহযোগিতায় আমরা আগামী দিনে আরও সকলকে একসঙ্গে নিয়ে আমাদের উন্নয়নের কাজ করা আমাদের মানসিকতা। স্যার, আমরা দেখতে পাই বর্তমানে রাজ্যে একটা আন্দোলন বা একটা বিষয়কে নিয়ে দাবি, সেই দাবিটি হচ্ছে রোমান লিপি। নিশ্চয়ই আপনি দেখতে পেয়েছেন, এবং সেই দাবিটা আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত বলে মনে হয়? দেখো, সেইগুলি দাবি এই ভাষা নিয়ে বিগত বহু বছর ধরে চর্চা চলছে এবং আন্দোলনও হয়েছে। বিগত বহু বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলরা আমাদের বিশেষ করে যারা ককবরকবাসী তাদেরকে বিভিন্ন সময়ে ব্ল্যাকমেল করে রাজনীতি করত, যে আমরা যদি ক্ষমতাতে আছে আমরা সেগুলি পূরণ করে দেব, আমরা যদি এই জায়গাতে পৌঁছে যাই আমরা করে দেব, আমি যদি আগামী দিনে যদি ক্ষমতাতে যদি আমরা আছে আমরা করে দেব। এইরকমভাবে বিভিন্ন সময়ে প্রায় 70-75 বছর ধরে এইরকম চলছে। তাই আমাদের দল 2009-এ যখন দেববর্মা, স্বর্গীয় দেববর্মার নেতৃত্বে যখন এই দল নতুনভাবে গঠন হয় একটা ছোট্ট রিজনাল পলিটিক্যাল পার্টি হিসাবে, তখন শুরু থেকে আমাদের দলের স্ট্যান্ড পয়েন্ট সেটাই হচ্ছে, আমরা ককবরক যে কোনো ভারতবর্ষে যিনি প্রধানমন্ত্রী উনিও সময় সময় বলে থাকে যে কোনো জাতিকে তাদের ভাষা যাতে বিপন্ন না হয়, তাদের কালচার যাতে বিপন্ন না হয়, তাদের সংস্কৃতি যাতে বিপন্ন না হয়, সেই দিকে দেশের প্রধানমন্ত্রী এবং ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকার মিলে কাজ করছে। তো সেই জায়গাতে আজকে আমাদের এই ভাষা আমাদের সরকার নতুন সরকার গঠন করার পরে সেটা একটা ইতিহাস তৈরি হয়েছে যে বিগত দিনে ডিগ্রি কলেজগুলিতে আমাদের ককবরক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার জন্য বিভিন্ন যারা ককবরকবাসী তারা উৎসাহিত থাকতো, কিন্তু শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে সরকার তাদের কোনো পরিকল্পনা ছিল না। আজকে আমাদের সরকার বিজেপি এবং আইপিএফটি নতুন সরকার হওয়ার পরে আমাদের এই সরকার প্রায় 18টি আমরা টিপিএসসি এক্সামের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর ককবরক সাবজেক্ট টিচারের জন্য আমরা রিক্রুটমেন্ট করেছি। তারা অলরেডি প্রত্যেকটা কলেজে তারা এখন পড়াশোনা করাচ্ছেন এবং বিভিন্ন কলেজে তারা নিয়োগপত্রগুলি পেয়ে গেছে এবং পোস্টিংগুলি পেয়ে গেছে, তারা সেই জায়গাতে তারা পড়াশোনা করাচ্ছে। তাই ভাষাকে নিয়ে আমরা যত পারি যত সম্ভব আমরা সমাধান হওয়ার জন্য আমরা সকলের কাছে সেটা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা সেটা আবেদন করে থাকি এবং বিগত দিনে করে এসেছি, এখনও করি, যে আমরা অন্তত রাজ্যের মধ্যে যারা নিজস্ব ভাষা বা নিজস্ব ল্যাঙ্গুয়েজ সেটাকে প্রমোট করার ক্ষেত্রে বা এডুকেশন করার ক্ষেত্রে বা শিক্ষা করার ক্ষেত্রে সেগুলি যাতে আমরা একটা সলিউশনে আসা যায়, তার জন্য আমাদের বর্তমানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উনি বলেছেন গত আমাদের বিধানসভা অধিবেশন চলাকালীন আমাদের বিরোধী দলনেতা যিনি অনিমেষবাবু যিনি প্রশ্ন করার সেই উদ্দেশ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছে, জবাব দিয়েছে যে আমি সিবিএসই তাদেরকে আমি লেটার লিখব অন বিহাফ অফ স্টেট আমাদের ত্রিপুরার চিফ মিনিস্টার হিসাবে এবং সিবিএসই বোর্ডকে লেটার পাঠাবো, প্রপোজাল পাঠাবো এবং সেই ক্ষেত্রে সমস্ত কিছু দেখার এবং সমস্ত কিছু তদন্ত করা, সমস্ত কিছু সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি এখন নতুন কমিটি অলরেডি ফর্ম করা হয়েছে। এই কমিটির মাধ্যমে আলোচনার মাধ্যমে বেরিয়ে আসুক, আমরা চাই একটা সমাধান হোক। সেক্ষেত্রে একটি খবর রয়েছে যে রোমান ভাষায় লিখলে নাকি কেস হবে, এমনটা আমরা পত্রপত্রিকাতেও দেখতে পাচ্ছি উঠে আসতে, এই বিষয়টা আপনি জানেন?
দেখো, সবগুলি সত্যি হবে সেটা আমি বিশ্বাস করা যায় না, কিন্তু একটা জিনিস বাস্তবগুলি যদি প্রকাশিত করে তাহলে সেটা ভালো হবে মনে হয়। কারণ কোনো দলের পক্ষ থেকে হোক বা কোনো দলের নেতৃত্বের পক্ষ থেকে হোক বা কোনো সরকারের পক্ষ থেকে হোক, সেইগুলি আমরা রাজ্যের সাধারণ মানুষ বা যারা ককবরক ভাষা বলে, যারা মাতৃভাষা ককবরক ভাষা যারা ব্যবহার করে, তারাও বিভিন্ন রকমের একটা হ্যারাসমেন্ট হবে। তো যেগুলি পত্র পত্রিকা বা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে সেটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে রাজ্য সরকারের একজন মন্ত্রী হিসাবে আমি সেটা স্বীকার করতে পারি না। সেটা আমাদের দলের সিদ্ধান্ত না বা আমাদের সরকারের সিদ্ধান্ত না যে যারা ককবরক ভাষা দিয়ে রোমান স্ক্রিপ্ট দিয়ে যারা পরীক্ষাতে লিখবে তারা এফআইআর হবে, অ্যারেস্ট হবে, সেগুলো কিন্তু কোনো দিক দিয়ে মানা যায় না। সেটা আমাদের দলের পক্ষ বা দলের সিদ্ধান্ত না, সরকারের সিদ্ধান্ত না। সেইগুলি যদিও করে থাকে তাহলে সেটা আমরা আগামী দিনে কেউ যদি আমাদের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বা সরকারকে একটা বদনাম করার একটা চক্রান্ত যদি করে থাকে, সরকার অবশ্যই সেইগুলি নজর রাখছে। এবং গতকালকে আমরা দেখেছি একটা প্রেস ব্রিফিং মাধ্যমে আমাদের ত্রিপুরা বোর্ডের পক্ষ থেকে একটা সার্কুলার, একটা নোটিফিকেশন প্রেস কনফারেন্স করা হয়েছে। সেই জায়গাতে উনি পরিষ্কার বলে দিয়েছে যে আমরা কোনো দিনে আমাদের বোর্ডের পক্ষ থেকে সেগুলি আমরা সার্কুলার করা হয়নি বা ডিক্লারেশন করা হয়নি, পরিষ্কার বলে দিয়েছে। তো আজকে সারা রাজ্যে আমরা সেটাই চাই, আমাদের সরকার যে ভাষা বা জাতি বা ধর্ম বা সংস্কৃতি সেটা রক্ষা করার ক্ষেত্রে আমাদের সরকার অনেক সিরিয়াসলিভাবে কাজ করছে। তো বিভিন্ন ভাষা আছে, বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন জাতি আছে, সবাইকে একসঙ্গে নিয়ে চলা আমাদের সরকার কাজ করছে। তো সেই জায়গাতে আমাদেরকে বদনাম করার কিছু চক্রান্তকারী হতে পারে। তো সেই চক্রান্ত যতই করুক মানুষকে কোনো দিনে বিভ্রান্ত করা যাবে না। আজকে দিনে দাঁড়িয়ে মানুষ সচেতন আছে। স্যার, আমরা আরও একটা বিষয়ে বেশ কিছুদিন পূর্বে একটা আন্দোলন হতে দেখি এবং বেশ কিছু জনজাতি যারা রয়েছে তাদেরকে একত্রিত হতে দেখেছিলাম। বিষয়টা হচ্ছে যে যারা ধর্মান্তরিত এসটিরা রয়েছেন তাদের যেন এসটি লিস্ট থেকে বাদ দেওয়া হয়। এই বিষয়ে আপনার মতামত কি থাকবে? দেখো, আমি এই যে যার যার একটা সংগঠন করা অধিকার আছে, 2-3 জন মিলে তো একটা এনজিও সংগঠন করার অধিকার আছে, বা 4-5 জন মিলে তো একটা রাজনৈতিক দল খোলা, রাজনৈতিক দল নতুন গঠন করা অধিকার আছে। কিন্তু একে বলে নাকি যার যার একটা ছোটো মোটো সংগঠন থাকতে পারে, আন্দোলন করতে পারে বা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে পারে, কিন্তু সেটাই সরকার ডিসিশন নিবে সেটা না। সরকার কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সরকার দেখবে। যদিও মানা যায় আমরা সরকারের পক্ষ থেকে বা ক্যাবিনেটের পক্ষ থেকে বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার পক্ষ থেকে যদি কোনো একটা সার্কুলার যদি বের হয়, কোনো একটা ডিসিশন যদি অ্যানাউন্স করে, তাহলে মানা যায় সেটা আমরা সরকারের ডিসিশন বা দলের ডিসিশন। তো এইগুলি একটা মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিচ্ছু না। এটা নিজেকে কিভাবে প্রমোট করা যায়, আমি যদি একটা ধর্মের উপর আঘাত করে, একটা দলের উপর আঘাত করে, একটা ভাষার উপর আঘাত করে, একটা সংস্কৃতির উপর আঘাত করে যদি কথা না বলে, তাহলে আমাকে কে চিনবে? এটা পাবলিসিটি হওয়ার জন্য মানুষ এইগুলি করে কিছু কিছু সংখ্যক। তো সেটাই না যে আমরা সরকার সেটা সমর্থন করছে বা সরকারের পক্ষ থেকে সেটাকে আমরা সহযোগিতা দিচ্ছি বা সরকারের পক্ষ থেকে সেটাকে আমরা ওয়েলকাম করছি, এটা না। তো দেশের প্রধানমন্ত্রী উনি চাইছে নিরপেক্ষভাবে সবাইকে একসঙ্গে নিয়ে চলা, সবাইকে একসাথে নিয়ে চলা, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও চাইছে যে আমরা গুড গভর্নমেন্ট যাতে আমরা আগামী দিনে যাতে কন্টিনিউ রাখা যায়। এই যে আমাদের ডাবল ইঞ্জিন যে গভর্নমেন্ট, ডাবল ইঞ্জিন সরকার যে স্পিডলি অতি দ্রুতভাবে যেইভাবে উন্নয়ন কাজ চলছে সেটা যাতে বজায় থাকে, সেটা আমরা দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সেটা আমরা সবাই কোঅপারেশন করার জন্য আমরা চাইছি। যাতে কোনো ধরনের একটা ধর্মের উপরে আঘাত পড়ে, একটা জাতির উপরে আঘাত পড়ে, একটা ভাষার উপরে যাতে আঘাত পড়ে, সেগুলি আমরা সরকার কোনো দিনে সমর্থন করব না। স্যার, আমরা একটা সময়ে যদি বলি রাজ্যে বহুল চর্চিত দুটি নাম, এবং সেই নাম আপনারাও নিশ্চয়ই জানেন, কেননা আপনি যেহেতু আইপিএফটি দলের একজন প্রতিনিধিত্ব রয়েছেন মন্ত্রিসভায়, আপনারাও এই নামটিকে নিয়ে অনেকবার আন্দোলন করেছেন। আমরা জানতে চাইবো যে
এই যে গ্রেটার তিপ্রাল্যান্ড বা তিপ্রাল্যান্ড, এই দুটি নামের মধ্যে কি তফাৎ রয়েছে বা কি পার্থক্য রয়েছে? দেখো, আমি যেহেতু আইপিএফটি দলের আমি প্রতিনিধি হিসাবে আমি বিলং করি, আইপিএফটি দলের যে আইডিওলজি, আইপিএফটি দলের যে ভিজন, আইপিএফটি দলের যে আদর্শ, সেটা নিয়ে আমি চলি। অন্য দল যার যার নিজস্ব দল করা অধিকার আছে, যার যার নিজস্ব দাবি দাবা করার অধিকার আছে, তো তাদের অধিকার বা তাদের যে আদর্শ বা তাদের যে উদ্দেশ্য, সেটা তারাই ব্যাখ্যা করবে। কিন্তু মানুষ তো চাইছে যে কোনটা সত্যি, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা খারাপ, মানুষ তো দেখছে। তো অতি ছোট্ট একটা সময়ের মধ্যে মানুষ বিভ্রান্ত হচ্ছে, এবং আজকে দিনে দাঁড়িয়ে মানুষ আরও রিয়েলাইজ হচ্ছে যে আমরা ভুল কাজ করেছি, ভুল পথে এসেছি, আবার পুনরায় সেই ভুলগুলি সংশোধন করছে। আজকে সারা রাজ্যে আমরা 2023 বিধানসভা নির্বাচনে দেখেছি যে বিজেপি এবং আইপিএফটি আবার পুনরায় তারা সরকার গঠন করতে পারবে না বলে বিভিন্ন এলাকাতে হুমকি দমকি অপপ্রচার আছে, আসবে, আয়া পড়ছে, অনেক কিছু বলেছে। কিন্তু বাস্তবের সাথে সাথে তো কোনো দিনে মিল হয়নি। মানুষ কোনো দিনে সেইগুলি মানুষ কোনো দিনে সমর্থন করেনি। আজকে মানুষ বুঝে গেছে যে আইপিএফটি এবং বিজেপি দলের মাধ্যমে বা আইপিএফটির আইডিওলজি কী, বিজেপির আইডিওলজি কী মানুষ বুঝে এবং মানুষ জানে। তো সেইগুলির ক্ষেত্রে আমার অন্য দলকে অ্যাটাক করে আমি রাজনীতিক নেতা হব, আমি অন্য ব্যক্তিকে আঘাত দিয়ে আমি বড় নেতা হব, সেটা আমার মানসিকতা। আজকে পর্যন্ত আমি আমার রাজনৈতিক জীবনে আমি সেইগুলি ব্যবহার করব না। কারণ যার যার অধিকার, যার যার করা অধিকার আছে, করুক। মানুষ যদি সত্যি, মানুষ যদি মেজরিটি মানুষ যদি সমর্থন করে, তারা আদায় করবে। আর যদি আদায় না করতে পারে, তাহলে মানুষের কাছে জবাব দিতে হবে আগামী দিনে। দাবি দাবা সবাই করা অধিকার আছে, কিন্তু বাস্তব হচ্ছে কি অ্যাচিভমেন্ট করতে হবে। শুধু দাবি দাবা করতেই যাবে অ্যাচিভমেন্ট। আপনাদেরও দাবি ছিল তিপ্রাল্যান্ডের, সেই কারণেই তো আমি বলছি আমি আইপিএফটি দলের বিলং করছি, আইপিএফটি দলের আইডিওলজি নিয়ে আমি চলছি। যে আমি আজকে বলি না যে আমি সেইগুলি আইডিওলজি থেকে আমি সরে এসেছি, আমি তো কোনো দিনে বলিনি। আইপিএফটি দল কি চাইছে সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে। এবং ফ্রম দ্য বিগিনিং আইপিএফটি যখন 2009 থেকে শুরু হয়েছি, তখন থেকে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ স্টেটের কাছে যতগুলি আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি, সেই জায়গাতে আমাদের ক্লিয়ার কাট এবং কোন বেসটা নিয়ে আমরা করছি, কোন ইস্যুটা নিয়ে করছি, কোন এলাকাটা নিয়ে করছি, আমাদের পুরো পিকচার ক্লিয়ার। তা নতুনভাবে বলার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। তিপ্রাল্যান্ড হওয়াটা কি সম্ভব? যেহেতু আপনি মন্ত্রিসভায় আছেন, আপনি বুঝতে পারছেন যে সিচুয়েশনটা রয়েছে, এই যে তিপ্রাল্যান্ডের দাবি আপনাদের ছিল, সেটা কতটুকু হওয়া সম্ভব? দেখো, হবে না এমন কোনো জিনিস নেই। গণতন্ত্র পদ্ধতির মাধ্যমে সব কিছু হওয়া উপায় থাকে। গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে করতে হবে, অগণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তো হবে না। আজকে ভারতীয় জনতা পার্টি তারাও তো আজকে একটা ন্যাশনাল পলিটিক্যাল পার্টি হিসাবে তারা ভারতবর্ষটাকে তারা চালাচ্ছে দেশের প্রধানমন্ত্রীর মাধ্যমে। আজকে বিভিন্ন স্টেটের মধ্যে রাজনৈতিক ইস্যু তৈরি হতে পারে, রাজনৈতিক ইস্যু তৈরি হয়। ওয়েস্ট বেঙ্গল, কলকাতার মধ্যে তো বিভিন্ন সময় আমরা দেখি কোনো এক সময় দার্জিলিংকে সমর্থন করছে, কোনো এক সময় কোচবিহারকে সমর্থন করছে, কোনো এক সময় কলকাতা ওয়েস্ট বেঙ্গলকে আলাদা একটা দুই টুকরা করার একটা সমর্থনও করে। সেটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করে, রাজনৈতিক লাভবানের জন্যই তো করে। তো সেইগুলি করে এবং দাবি দাবা থাকে। তো এই যে দাবি দাবা করছে বলে তো আমরা দেশদ্রোহী হচ্ছে সেটা না। তো আমাদের এক সময়ে বলেছে অনেকে যে প্রয়োজনে আমরা রক্ত দেব, প্রয়োজনে আমরা জান দেব, তবু ত্রিপুরার মধ্যে আমরা স্বশাসিত জেলা পরিষদ গঠন হতে দেব না। কোথায় কত বিন্দু রক্ত গেছে, যে কতজনে জান গেছে, তারপরে তো আজকে আমাদের স্বশাসিত জেলা পরিষদ গঠন হয়েছে। তো আজকে বলতে পারে রাজনীতিক একটা লাভবানের উদ্দেশ্য নিয়ে বলতে পারে, বলুক, আপত্তি কী। কিন্তু আমরা বলছি সেটা আমরা যেটা দাবি করছি সেটা ভারতের সংবিধানের লিপিবদ্ধ। সংবিধান যেহেতু আছে, সংবিধানের মোতাবেক আমরা করছি, সংবিধানের বিরোধিতা করি না।
যে ভারতের সংবিধানে আর্টিকেল 2 and 3 দ্বারাই কি আছে যে যেই কোনো রাজ্যে যদি ভাষার সমস্যা হয়ে থাকে, যদি তাদের আইডেন্টিটির সমস্যা হয়ে থাকে, যদি তাদের খাদ্য বাসস্থান সমস্যা হয়ে থাকে বা তাদের কোনো জমি নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাদেরকে একটা নির্দিষ্ট আলাদা রাজ্য গঠন করে দেওয়া যায়। এটা সংবিধানে তো লেখা আছে। এটা তো সংবিধানের লেখা তো আমরা লিখছি না। সংবিধান তো কে লিখছে? সংবিধান তো যিনি দেশের একজন শিক্ষিত ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে তো সংবিধান লেখা হয়েছে। আজকে ওই সংবিধান মোতাবেকটা আমরা ভারতবাসী যারা আছে আমরা সেই সংবিধান মেনে তো আমরা বসবাস করছি। তো সেইগুলি আমরা সংবিধানের মোতাবেকই করছি। সেটা হবে না, যারা বলবে তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বলবে। আমরা বলছি সেটা আমরা আদায় হবে, সেটা করব, সেটা হবে আগামী দিনে। যে এক সময়ে ভারত যখন স্বাধীনতা লাভ হয় তখন কয়টি রাজ্য ছিল ভারতবর্ষের মধ্যে? আজকে 70-75 পরে দেশের প্রত্যেকটা এলাকাতে আজকে আলাদা রাজ্য হয়ে গেছে। মেঘালয় কখন আলাদা রাজ্য হয়েছিল? মিজোরাম কখন আলাদা রাজ্য হয়েছিল? আজকে তেলেঙ্গানা হয়েছে। তো সেইগুলি আগামী দিনে হবে, তবে লড়াই এটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে করতে হবে, সংগ্রামের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে সেগুলি করতে হবে। তো সেগুলি করার জন্য তো আমরা রাজনৈতিক ময়দানে এসেছি। স্যার, একটি জনসভায় আমরা দেখতে পেয়েছিলাম যে আপনি বলেছিলেন সেই জনসভায় দাঁড়িয়ে যে এমপি রেবতী ত্রিপুরা উনি হচ্ছেন গ্রামীণ রাজনৈতিকবিদ এবং আপনারা ওনার সাথে কথা বলতে চান না। কিন্তু আমরা যদি দেখি যে বিজেপি আইপিএফটি জোট সরকার আমাদের কাছে উঠে এসেছে এবং আপনারা হচ্ছেন আইপিএফটি দল হচ্ছে বর্তমান শাসক দলের শরিক দল, এবং সেখানে দাঁড়িয়ে এভাবে একটা কথোপকথন বা এমন একটা বক্তব্য তুলে ধরা, সেখানে তবে কি শাসক দলের মধ্যে বা বিজেপি এবং আইপিএফটি জোট সরকারের মধ্যে কোনো ধরনের ভেতরগত ঠান্ডা যুদ্ধ রয়েছে কিনা? না, এইগুলি আমি মনে করি 2018 তো 2023 পর্যন্ত বিগত 5 বছরে আইপিএফটি এবং বিজেপির যে সম্পর্কটাকে বিচ্ছিন্ন করার জন্য বিরোধীরা অনেক চক্রান্ত করেছিল এবং তার ফল আমরা 2023 বিধানসভা নির্বাচনেও পেয়েছি। আমাদের যে সম্পর্ক আজকে আসামে 3টি দল রয়েছে, ইউপিপিএল এবং এজিপি, তারাও বিজেপির সঙ্গে গঠবন্ধন হয়ে তারাও অ্যালায়েন্স হয়ে তারাও সরকার চালাচ্ছে। আজকে মেঘালয়ে বিভিন্ন দল প্রায় 6-7টা দল একসাথে অ্যালায়েন্স হয়ে মেঘালয়ের মানুষের জন্য তারা কাজ করছে। তা নর্থ ইস্টের মধ্যে বিভিন্ন রাজ্যের মধ্যে অ্যালায়েন্স রয়েছে বিজেপির সঙ্গে বিভিন্ন আঞ্চলিক দল, বা আসামের মধ্যেও রয়েছে। তাই তারা তো কোনো দিনে সেরকম আমাদের রাজ্যের মধ্যে তারা তো কোনো দিনে সেরকম পরিস্থিতি তৈরি হয়নি বা কোনো নেতা কারো বিরুদ্ধে কথা বলেনি। তাই আজকে বিগত 5 বছরে আমাদের মধ্যে কিছু না কিছু ফাঁক হয়েছে, কিছু না কিছু দুর্বল হয়েছে, সেটা বিরোধীরা সুযোগ নিয়েছে। তাই আমার ব্যক্তিগত মানসিকতা হয়েছে আমি এই যে 23 বিধানসভা নির্বাচনের পরে আমাদের যে দল, যে আমাদের জোট সঙ্গী বা বিজেপির সঙ্গে আমাদের সম্পর্ক সেটাকে আরও শক্তিশালী করা আমি উদ্যোগ নিয়েছি। তার কারণে আমি বিভিন্ন এলাকাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং সংগঠন করা এবং ক্লোজেসের মাধ্যমে সংগঠনটাকে আরও মজবুত করার জন্য আমি যথেষ্ট উদ্যোগ নিয়েছি। কিন্তু জানি না 1-2 জন হতে পারে সেইগুলি ভালো চোখে দেখিনি। তাই আমি বলবো অন্যান্য রাজ্যের রাজনীতিক সেইগুলিও আমরা যাতে ফলো করি এবং আমরা 1-2 জন বলতে পারে সেটা আমরা কোনো দলের সিদ্ধান্ত বা সরকারের সিদ্ধান্ত বলে আমি মনে করি না। যারা কেউ যদি বলে থাকে তারা ব্যক্তিগত একটা রাজনীতিক লাভবানের জন্য বলে যে আমি এই কথা যদি বলি আমি পার্টিতে আরও সম্মান পাবে, দলের মধ্যে আরও সম্মান পাবে, এরকম মানসিকতা হতে পারে। কিন্তু সেটা একেবারে না যে সেটা আমরা দলের সিদ্ধান্ত, আমাদের দলের সিদ্ধান্ত তাদের দলের সিদ্ধান্ত সেটা বলে আমরা কোনো দিন গণ্য করি না। কারণ আমরা আলোচনা হয়েছি উপর থেকে, আমরা নিচের লেভেল থেকে আমরা কোনো দিন আলোচনা করে উপরে যাইনি। আমরা সর্বশ্রেষ্ঠ উপর থেকে আলোচনা করার পরে আমরা নিচে এসে আমরা কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। তো নিচের লেভেলে সেইগুলি 1-2টো গ্যাপিং থাকতে পারে, হয় সেটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা এটা ভুল হতে পারে, সেটা আমরা মেনে নেব, সেগুলি দেখব। তো সেগুলি যদি করে থাকে আগামী দিনে আমরা দলের পক্ষ থেকে সেটা আমরা সিদ্ধান্ত বলে আমরা মনে করি না। তবে আগামী দিনে আমরা ভালো থেকে আরও ভালো করা আমি
উদ্যোগ নিচ্ছি, আমরা মিলে কাজ করব, সেটা আমাদের উদ্দেশ্য। তাই সেটাই। স্যার, আমরা দেখতে পাই যে একটু বিষয় আপনাকে জানানোর চেষ্টা করব, যেটা হয়েছিল, অর্থাৎ আপনাদের জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের তিপ্রামথার ক্যান্ডিডেট ছিল শিহানু মক চৌধুরী, এবং ওনার কিছু পর্দাফাশ করেছিল আমাদের নিউজ চ্যানেল অর্থাৎ ত্রিপুরা নিউজ 8, এবং সেখানে জানা যায় যে কিছু অসাধু ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের কাছে টাকার বিনিময়ে বা অর্থের বিনিময়ে এডিসির কিছু প্রপার্টিজ বিক্রি করে দেওয়া হয়েছিল, এবং সেখানে টাকা দিয়ে কাজটা হয়েছিল যতটুকু জানা যায়, এবং সেই পর্দাফাশ করেছিল ত্রিপুরা নিউজ 8। এবং তার পরবর্তী সময়ে আমাদের ত্রিপুরা নিউজ 8-এর যিনি চিফ এডিটর রয়েছেন, উনাকে তিপ্রামথারই একজন নেতৃত্ব ধনঞ্জয় ত্রিপুরা, উনি অস্ত্র দেখিয়েছিলেন, বলাই চলে বন্দুক দেখিয়েছিলেন, এবং পরবর্তী সময়ে NCCPS-এ এই বিষয়টাকে নিয়ে একটি কেসও দেওয়া হয় এবং কেস রেজিস্টারও করা হয়েছে। স্যার, আপনাদের এলাকায় এবং ক্যান্ডিডেটকে নিয়ে এমন একটা নিউজ করার পর সংবাদ মাধ্যমকে এই ধরনের হেনস্থা হতে হচ্ছে বা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন, সেখানে রাজ্যে বর্তমানে এডিসি এলাকায় যে দল ক্ষমতায় রয়েছে এমন দলেরই একজন নেতৃত্ব, কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখো, সাংবাদিক আপনারা হচ্ছে আমাদের গণতন্ত্রের একটা ফোর্থ পিলার হিসাবে আমরা মান্য করি। আপনারা অনেক গণতন্ত্র, সেই জিনিসটাকে আপনারাও রক্ষা করার আপনাদেরও কর্তব্য এবং আমাদেরও কর্তব্য। আমরা সময়ে সময়ে সেটাই আমরা প্রশংসা করার আমরা চেষ্টা করি, এবং বিভিন্ন সাংবাদিক যারা আছে তাদেরকেও আমরা সহযোগিতা করা, সরকারের সাহায্য করা, এবং বিভিন্ন দিক দিয়ে তাদেরকে সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার কাজ করছে। তাই এই যে সাংবাদিকের উপরে বা সংবাদ মাধ্যম যারা চালাচ্ছেন তাদের উপরে এইগুলি হেনস্থা করা, সেটা ঠিক না বলে আমি মনে করি। আর আমার এই যে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র, সে জায়গাতে আমরা 2023 বিধানসভা নির্বাচনে 3 জন প্রার্থী ছিল। এই 3 জন প্রার্থীর মধ্যে CPM থেকে এবং তিপ্রামথা থেকে এবং আরেকটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং আমরা করছি বিজেপি এবং IPFT জোটের প্রার্থী 4 জন। তাই এই জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র বিগত দিনে এটা মানুষের বিভিন্ন এটা স্বপ্ন। এই যে মানুষের স্বপ্নগুলি আমরা পূরণ করার জন্য আমরা দিনভর আমরা যত পারি গলি গলি গিয়ে আমরা সেগুলি মানুষের স্বপ্ন সেটাকে পূরণ করার জন্য আমরা দিনভর নিয়ে আমরা কাজ করছি। তো সেই জায়গাতে অন্য প্রার্থীরা এই এলাকায় সম্পদ নিয়ে, এই এলাকায় সরকারি কাজ নিয়ে, এই এলাকায় বিভিন্ন এলাকা উন্নয়নমূলক কাজ নিয়ে যদি কোনো ধরনের যদি বেআইনি করে থাকে, সেটা প্রশাসন আছে, প্রশাসন দেখবে, সরকার আছে, সরকার দেখবে। তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সেটা আমি অনুরোধ থাকব, আমরা এই এলাকা যাতে আমরা সুন্দর করে যাতে মানুষের স্বপ্ন সেটাকে যাতে পূরণ করা যায়, উন্নয়ন কী জিনিস সেটা যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার ক্ষেত্রে অবশ্যই তারাও আমাদেরকে সহযোগিতা করবে এবং তারাও ভূমিকা পালন করবে। এবং কেউ যদি কোনো ধরনের সাহায্য যদি প্রয়োজন হয়ে থাকে, আমাদের সঙ্গে আলোচনা করা দরকার বা আমাদেরকে সহযোগিতা চাওয়া দরকার, আমরা অবশ্যই সবার জন্য আমরা দরজা খোলা আছি। তাদেরকেও আমরা বিভিন্ন সময়ে আবার টেলিফোনের মাধ্যমে আমরা কথা হয়, বিভিন্ন সময়ে টেলিফোনের মাধ্যমে কথা হয়, আমরা বলি, আমন্ত্রণ করি, আসো, আমরা বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের ক্ষেত্রেও সহযোগিতা করার জন্য আমরা আমন্ত্রণ করি, এবং আগামী দিনে সেটাই থাকবে। তবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কেউ যদি ভুল করে থাকে, কেউ যদি এটা অসামাজিক কাজ যদি কেউ করে থাকে বা সরকারের গাইডলাইন ছাড়া যদি কেউ কোনো কাজ করে থাকে, তারা সংশোধন হওয়ার দরকার। কারণ নিজেকে প্রতিষ্ঠা করা, নিজেকে আপগ্রেডেশন করা, নিজেকে রাজনীতিকের মাধ্যমে নিজেকে তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সেইগুলি না করলে ভালো হবে বলে আমি মনে করি। স্যার, আমরা দেখতে পাই যে এডিসিতে তিপ্রামথা দল ক্ষমতায় আসে এবং তাদের ক্ষমতায় আসার পর থেকে নানান অভিযোগ রয়েছে যে বর্তমান সরকার জনজাতিদের জন্য কোনো কাজ করছে না, বা এডিসির জন্য যে ফান্ড দেওয়া হচ্ছে সেই ফান্ডকে আটকে রাখা হচ্ছে বা বন্ধ করে দেওয়া হয়। এই অভিযোগগুলি কিভাবে দেখেন আপনারা, বা কি বলবেন এই বিষয়গুলোতে? দেখো, যখন এইগুলি অনেক জিনিসটা আছে, সরকারের বিভিন্ন কাজগুলি সেটা
সমস্ত মানুষের নজরে এনে কাজ করব এবং সমস্ত মানুষের কাছে জানিয়ে ইনফরমেশন দিয়ে কাজ করব সেটা না। আজকে রাজনৈতিক বাদশায় তারা বিভিন্ন ময়দানে যখন যায় তখন বলে রাজ্য সরকারের বিরুদ্ধে। কমিউনিস্টরা 2018-র আগে পর্যন্ত কি বলতো যে কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না বলে সাধারণ মানুষকে মাঠে ময়দানে নামিয়ে আন্দোলন করতো এবং মানুষ হ্যারাসমেন্ট হতো, যে নিজের বাড়িতে একটা ইম্পর্টেন্ট কাজ থাকার পরেও মিছিল যেতে হতো, বা নিজের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান ইম্পর্টেন্ট অনুষ্ঠান থাকার পরেও মিছিলে যেতে হবে, উপায় নেই, তাদেরকে একটা জোর জবরদস্তি করা হতো। তো কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না, সেই রকমভাবে বিভিন্ন সময়ে তারা 25 বছর ধরে এইরকম চলতো। তো মানুষ বুঝে আজকে দিনে দাঁড়িয়ে যে রাজ্য সরকারের আমাদের বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং আমাদের রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে বা অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার পক্ষ থেকে বিভিন্ন সময়ে উত্তর দেওয়া হয়, বিভিন্ন সময়ে জবাব দিয়েছি, যে ক্লিয়ার কাট বিভিন্ন সময়ে রিপ্লাইও দিয়েছি যে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কত টাকা দেওয়া হচ্ছে, কত পার্সেন্ট দেওয়া হচ্ছে, কোন ইস্যুতে দেওয়া হচ্ছে, বিভিন্ন ইন ডিটেলস দেওয়া হতো। তো তারপরেও মানুষের কাছে গিয়ে তারা সেরকম বলতো যে রাজ্য টাকা দেয়নি। তো এইগুলি যদি না বলে তাহলে কিভাবে মানুষকে ধরে রাখবে? তো সেটা একটা রাজনীতিক একটা ইস্যু। তো তারাও তো একটা আলাদা দল, তারাও তো মানুষকে ধরে রাখতে হবে। যদি কেউ বিরুদ্ধে যদি কথা না বলে তাহলে আমি কিভাবে নিজের সঙ্গে মানুষ জমায়েত করে রাখবে? তো সেইগুলি হয়। তো এইগুলি কারণ হতে পারে মনে হয় যে এখানে আমরা দেখতে পাই যে তিপ্রামথা দল বলছে যে সেখানে যারা সরকারি কর্মচারীরা রয়েছে তাদেরকেও নাকি বেতন দিতে পারছে না, এতটাই নাকি কম ফান্ড আসছে। তো সেই বিষয়গুলো কি কারণে হচ্ছে বলে মনে হয়? দেখো, এইগুলি যদি হয়ে থাকে, আমরা বিগত আমাদের বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে আমরা বলে দিয়েছি যে আমাদের রাজ্য সরকারের ফাইন্যান্স দপ্তরের যারা অফিসার রয়েছেন, সেক্রেটারি রয়েছেন, তাদের সঙ্গে আমাদের এডিসি দপ্তরের যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার বা যারা অফিসাররা রয়েছেন তারা একসাথে বসে যাতে কোন জায়গাতে কত টাকা প্রয়োজন, কোন জায়গাতে ফিল আপ করা দরকার, কোন জায়গাতে ল্যাপস হয়েছে বা কোন জায়গাতে পেন্ডিং রয়েছে বা কোন জায়গাতে বেশি টাকা গিয়েছে, সেইগুলি বসে একটা জয়েন্ট কোঅর্ডিনেশন একটা করা দরকার। ইয়ারলি 2 টাইমস 3 টাইমস বা প্রয়োজনে 6 টাইমও দরকার। তো এইগুলি করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নির্দেশ দিয়ে দিয়েছে এবং সময়ে সময়ে বলে আমাদের যারা বিরোধী দলের যারা বিধায়করা আছে বা যারা নেতারা আছে তারাও তো সময়ে সময়ে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রোগ্রাম যখন হয়, বিভিন্ন অনুষ্ঠান যখন হয়, বিভিন্ন উদ্বোধন প্রোগ্রামগুলি যখন হয়, তারাও তো প্রশংসা করছে যে রাজ্যের মধ্যে উন্নয়ন হচ্ছে, সরকার উন্নয়নে কাজ করছে। যদি রাজনৈতিক মঞ্চের মধ্যে যায় তখন আবার বলে টাকা দেয়নি, টাকা দেয়নি। আবার সরকারি মঞ্চে যখন আছে তখন আবার সরকারকে প্রশংসা দিচ্ছে। তো সেইগুলি মানুষ দেখছে, সেইগুলি মানুষ অবশ্যই বিবেচনা করবে। যদিও রাজ্য সরকার যদিও টাকা যদি না দেয় তাহলে একটা স্ট্রংলি একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার, অডিট করা দরকার, বা একটা জয়েন্ট একটা কমিটি করা দরকার, বা গভর্নরের কাছে আসা দরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আসা দরকার। আছে তো, তারাও তো হামেশা কোঅর্ডিনেশনে থাকছে, কপারেশনে থাকছে। তাই আগামী দিনে সেটাই আমরা অনুরোধ করব, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সবাইকে নিয়ে করতে হবে, বিভিন্ন এলাকাতে উন্নয়নের কাজ পৌঁছে দিতে হবে। সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার বিকল্প এবং ওনার যে মানসিকতা এবং ওনার যে টার্গেট। তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও সময় সময় বলে থাকে যাতে সবাই ক্লোজেসের মাধ্যমে এসে যারা যাতে উন্নয়নের কাজের মধ্যে যাতে সহযোগিতা করে, কোঅপারেশন করে, তার ক্ষেত্রে আমরা সবাই ওয়েলকাম করি। সবাইকে একসাথে নিয়েই তো চলবে, সবাইকে একসাথে নিয়ে কাজ করলে তো দেশের মানুষ বা রাজ্যের মানুষ উপকৃত হবে। তো সেই ক্ষেত্রে আমিও ব্যক্তিগতভাবে সবাইকে অনুরোধ করব। স্যার, একটি সূত্রের খবর রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি অর্থাৎ শাসক দল নাকি তিপ্রামথার সাথে অ্যালায়েন্স হতে পারে। এ বিষয়ে কি বলবেন, জানেন কি কিছু? দেখো, রাজনীতিক এমন কিছু হবে না সেটাও না। রাজনীতিক কোনো এক সময় দুশ্মন হতে পারে, রাজনীতি কোনো এক সময় বন্ধুত্ব হতে পারে। তো সেইগুলি দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তারাও দেখছে, তারাও কথা বলছে। অবশ্যই
এটা আলোচনার মাধ্যমে একটা ফর্মুলা আসবে, এটা সলিউশন আসবে। যদিও আসে সেটা আমার বলা ঠিক না, সেটা দলের সিদ্ধান্ত হবে, তারা দলের এটা উদ্যোগ থাকবে। তো আগামী দিনে দেখা যাক কী হয়। স্যার, একেবারেই শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনার, জানতে চাইবো ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে, আপনি জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রয়েছেন, তার পাশাপাশি মাইনরিটিসের, তো সেই উদ্দেশ্যে দাঁড়িয়ে আপনার কি বক্তব্য থাকবে? দেখো, আমি দায়িত্ব পেয়েছি মাত্র একটা ছোট্ট সময়ে। এই ছোটো একটা সময়ের আমরা অনেক কিছু আমরা করেছি মাত্র 9-10 মাসের মধ্যে। তাই আগামী দিনে আমাদের পরিকল্পনাগুলি আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানিয়ে দিব যে আগামী অর্থবর্ষর আছে, আর মাত্র 1টি মাস রয়েছে সামনে। এই 1টি মাস আমরা যদি শেষ হয়, আগামী অর্থবর্ষ, নতুন অর্থবর্ষর আসবে। নতুন অর্থবর্ষরে আমাদের দপ্তরে কি কি করা হবে, কি কি অ্যাকশন প্ল্যানে রাখা হয়েছে, কোন কোন পারপাসে ফান্ড পাবে, কোন কোন পারপাসে ফান্ড ইউজ করা হবে, সেইগুলি ইন ডিটেলস আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সমস্ত নাগরিকের কাছে আমরা সেটা পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এবং বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে, বিভিন্ন সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে আছে, আপনার এই আজকে টক শোর মাধ্যমে আমরা রাজ্যের বিভিন্ন জনগণের কাছে সেটা আমার বার্তা থাকবো যে এই যে PM জনমন স্কিম, এটা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু আছে। যে কেউ বলছে আমার সার্ভে করা হয়েছে কিন্তু আমি স্যাংশন পাচ্ছি না, আমার ফাইনাল হচ্ছে না, বা কেউ বলছে আমার থেকে টাকা নিয়ে যাচ্ছে, বা কেউ বলছে আমার থেকে টাকা খুঁজছে। এইগুলি যাতে না হয়, কারণ দেশের প্রধানমন্ত্রী উনি বলেছে যে আমার এই প্রকল্প থেকে যারা উপভোগ করবে তারা কোনো বেনিফিশিয়ারি যাতে কাউকে যাতে 1 টাকাও পয়সা যাতে না দেয়, সেটা দেশের প্রধানমন্ত্রী বলেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময় বলে থাকে যে আমরা রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, সেই জায়গাতে যাতে মানুষ কোনো ধরনের হ্যারাসমেন্ট না হয়, বেনিফিশিয়ারি কোনো ধরনের যাতে হ্যারাসমেন্ট না হয়, তার জন্য সকলের কাছে সতর্ক করা আমার অনুরোধ থাকবো। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আমরা যদি বলি রাজ্য রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় একান্ত সাক্ষাৎকারে আমাদের সাথে ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নয়াটিয়া। স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত রাজ্যের রাজনীতিতে বিশেষ করে যে বিষয়গুলোকে নিয়ে নানান প্রশ্ন উঠে আসছে, বিশেষ করে জনমনে, সেই প্রশ্নগুলি স্পষ্টীকরণ আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। এখন আপনারা সেখানে যারা জনগণরা রয়েছেন তারা বুঝে নেবেন সেখানে মন্ত্রী ছিলেন, মন্ত্রীর তরফ থেকে যে বিষয়গুলো আপনারা জানতে চান সেগুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই বিশেষ একান্ত সাক্ষাৎকারের মাধ্যমে। এখনকার আমাদের এই বিশেষ একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।